সবাইকে স্বাগত জানাচ্ছি মিমির রাজ্যে। আমি মিম। প্রয়াত হুমায়ুন আহমেদের লেখা হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম বইটির আজ পঞ্চম পর্ব পড়ে শোনাচ্ছি। মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবের সঙ্গে আমার পরিচয় হয় বলাকা সিনেমা হলের সামনের পুরনো বইয়ের দোকানে। আমি দূর থেকে লক্ষ্য করলাম এক ভদ্রলোক পুরানো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে, তার হাতে চামড়ার বাঁধানো মোটা একটা বই। তিনি খুবই অসহায় ভঙ্গিতে চারিদিকে তাকাচ্ছেন, যেন জনতার ভেতরে কাউকে খুঁজছেন। ভদ্রলোকের পরনে পায়জামা, পাঞ্জাবি, চোখে চশমা। ফটোসেন্সিটিভ গ্লাস বলেই দুপুরের কড়া রোদে সানগ্লাসের মতো কালো হয়ে ভদ্রলোকের চোখ ঢেকে দিয়েছে। আমি ভদ্রলোকের দিকে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। হতভম্ব হবার প্রধান কারণ, এমন সুপুরুষ আমি অনেক দিন দেখিনি। সুন্দর পুরুষদের কোনো প্রতিযোগিতা নেই, থাকলে বাংলাদেশ থেকে অবশ্যই এই ভদ্রলোককে পাঠানো যেত। চন্দ্রের কলঙ্কের মতো যাবতীয় সৌন্দর্যে খুঁত থাকে। আমি ভদ্রলোকের খুঁতটা কি বের করার জন্য এগিয়ে গেলাম এবং তাকে চমকে দিয়ে বললাম, কেমন আছেন? অপরিচিত কেউ কেমন আছেন বললে আমরা জবাব দিই না। হয় ভুরু কুচকে তাকিয়ে থাকি, কিংবা বলি আপনাকে চিনতে পারছি না। এই ভদ্রলোক তা করলেন না, সঙ্গে সঙ্গে হাসি মুখে বললেন, জি ভালো। কাছে এসেও ভদ্রলোকের চেহারায় খুঁত ধরতে পারা গেল না। 50-এর মতো বয়স, মাথা ভর্তি চুল, চুলে পাক ধরেছে, মাথার আধা আধি চুল পাকা। এই পাকা চুলেই তাকে ভালো লাগছে। মনে হচ্ছে কুচকুচে কালো হলে তাকে মানাতো না। অসম্ভব রূপবতীদের বেলাতেও আমি এই ব্যাপারটা দেখেছি। তারা যখন যেভাবে থাকে সেভাবেই তাদের ভালো লাগে। কপালে টিপ পড়লে মনে হয়, আহ, টিপটা কি সুন্দর লাগছে। টিপ না থাকলে মনে হয়, ভাগ্যিস এই মেয়ে অন্য মেয়েগুলোর মতো কপালে টিপ দেয়নি, টিপ দিলে তাকে একেবারেই মানাতো না। আমার ধারণা হলো ভদ্রলোকের চোখে হয়তো কোনো সমস্যা আছে, হয়তো চোখ টেরা, কিংবা একটা চোখ নষ্ট, সেখানে পাথরের চোখ লাগানো। ফটোসেন্সিটিভ সানগ্লাস চোখে থেকে না খোলা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। কাজে আমাকে ভদ্রলোকের সঙ্গে কিছু সময় থাকতে হবে। এই সময়ের ভেতর নিশ্চয়ই তার চোখে ধুলাবালি পড়বে। চোখ পরিষ্কার করার জন্য চশমা খুলবেন। যদি দেখি ভদ্রলোকের চোখও সম্রাট অশোকপুত্র কুণালের চোখের মতো অপূর্ব, তাহলে আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হবে। আমি অনেক দিন থেকেই নিখুঁত রূপবান পুরুষ খুঁজে বেড়াচ্ছি। নিখুঁত রূপবতী দেখা পেয়েছি, রূপবানের দেখা এখনো পাইনি। আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে পরিচিত মানুষের মতো হাসলাম। তিনিও হাসলেন, তবে ব্যাকুল ভঙ্গিতে চারিদিকে তাকানো দূর হলো না। আমি বললাম, স্যার, কোনো সমস্যা হয়েছে? তিনি তিনি বিব্রত ভঙ্গিতে বললেন, একটা সমস্যা অবশ্যই হয়েছে। ভালো একটা পুরনো বই পেয়েছি, হোল্ডারের ইন্টারপ্রিটেশন অফ কনসায়েন্স। অনেক দিন বইটা খুঁজছিলাম, হঠাৎ পেয়ে গেলাম। আমি বললাম, বইটা কিনতে পারছেন না? টাকা শর্ট পড়েছে? তিনি বললেন, জি। কি করে বুঝলেন? ভাব ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে। আমার কাছে 121 টাকা আছে, এতে কি হবে? 100 টাকা হলেই হবে। আমি 100 টাকার নোট বাড়িয়ে দিলাম। ভদ্রলোক খুব সহজভাবে নিলেন। অপরিচিত একজন মানুষ তাকে 100 টাকা দিচ্ছে, এই ঘটনা তাকে স্পর্শ করলো না, যেন এটাই স্বাভাবিক। ভদ্রলোক বই খুলে ভেতরের পাতায় আরেকবার চোখ বুলালেন। মনে হচ্ছে দেখে নিলেন মলাটে যে নাম লেখা, ভেতরেও সেই নাম কিনা। বই বগলে নিয়ে ভদ্রলোক এগোচ্ছেন, আমি তার পেছনে পেছনে যাচ্ছি। তার চোখ ভালো মতো না দেখে বিদেয় হওয়া যায় না। ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম হিমালয়। ভদ্রলোক বললেন, সুন্দর নাম, হিমালয়। বললেন অন্যমনস্ক ভঙ্গিতে। হিমালয় নাম শুনে সবাই সামান্য হলেও কৌতূহল নিয়ে আমাকে দেখে। ইনি তাও দেখছেন না, যেন হিমালয় নামের অনেকের সঙ্গে তার পরিচয় আছে। আমরা নিউ মার্কেটের কার পার্কিং এলাকায় গিয়ে পৌঁছলাম। তিনি সাদা রঙের বড় একটি গাড়ির দরজা খুলতে খুলতে বললেন,
আসুন, ভেতরে আসুন। আমি বিস্মিত হয়ে বললাম, ভেতরে যাব কেন? পুলিশের গাড়ি আমাকে কারওয়ান বাজার নামিয়ে দিয়ে গেল। ড্রাইভারের গায়েও খাকি পোশাক। সে বেশ আদবের সঙ্গে গাড়ির দরজা খুলে আমাকে নামতে সাহায্য করলো। তারপরই এক স্যালুট। আমি অস্বস্তির সঙ্গে চারিদিকে তাকালাম। কেউ দেখে ফেলেছে না তো? পুলিশ আদবের সঙ্গে গাড়ি থেকে নামাচ্ছে, স্যালুট দিচ্ছে। খুবই সন্দেহজনক। রাত প্রায় 2টা। কারো জেগে থাকার কথা না। আন্দোলনের সময় সারাদিন লোকজন ব্যস্ত থাকে, টেনশন ঘটিত ব্যস্ততা। রাত 10টায় ভয়েস অফ আমেরিকার খবর শোনার পর সবার মধ্যে খানিকটা ঝিমঝিম ভাব চলে আসে। আন্দোলনের খবর যত ভয়াবহই হোক, সবাই খুব নিশ্চিন্ত মনে ঘুমোতে চলে যায়। দেশে কোনো আন্দোলন চলছে কিনা তা বোঝার উপায় হলো রাত 12টার পর পথে বের হওয়া। যদি দেখা যায় সব খাঁ খাঁ করছে, তাহলে বুঝতে হবে কোনো আন্দোলন চলছে। পানের দোকানে সন্ধ্যা 7:30টায় ভিড় জমে থাকলেও আন্দোলন হচ্ছে ধরে নেওয়া যায়। বিবিসির দিকে গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে লোকজন কান পেতে থাকে। আমার নিজের ধারণা, কোনো এক এপ্রিল ফুলের রাতে বিবিসি যদি মজা করে বলে বাংলাদেশে সরকার পতন হয়েছে, তাহলে সরকারের পতন হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী সরকারি বাড়ি ছেড়ে অতি দ্রুত কোনো আত্মীয়ের বাড়িতে উঠবেন। কেউ কোনো উচ্চবাচ্য করবে না। বাংলাদেশ টিভি থেকে বলা হবে, বিবিসির খবর অনুযায়ী বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। বর্তমানে ক্ষমতায় কে আছেন তা তারা বলেননি বলে এই বিষয়ে আমরাও কিছু বলতে পারছি না। আমার চারপাশে কেউ ছিল না। একটা কুকুর ছিল। সে পুলিশের গাড়ি দেখে দ্রুত ডাস্টবিনের আড়ালে চলে গেল। যতক্ষণ গাড়ি থেমে রইল, ততক্ষণ আর তাকে দেখা গেল না। গাড়ি চলে যাবার পরই সে মাথা বের করে আমাকে দেখল। আমি বললাম, এই আয়। সে কিছু সন্দেহ, কিছু শঙ্কা নিয়ে বের হয়ে এলো। লেজ নাড়ছে না। এর অর্থ হচ্ছে আমার ব্যাপারে সে নিশ্চিত হতে পারছে না। পুলিশের গাড়ি যাকে নামিয়ে দিয়ে যায় তার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া নিম্ন শ্রেণীর প্রাণীর পক্ষেও সম্ভব না। কুকুরের সঙ্গে আমি কিছু কথাবার্তা চালালাম। কিরে, তোর খবর কি? রাতের খাওয়া শেষ হয়েছে? কুকুর স্থির চোখে তাকিয়ে আছে, ভাবছে। তুই কি এই দিকেরই? রাতে ঘুমাস কোথায়? এখন লেজ একটু নাড়ল। আমি গলির ভিতর ঢুকবো, একা একা ভয় লাগছে। তুই আমাকে একটু এগিয়ে দে। লেজ ভালো মতো নড়া শুরু হয়েছে, অর্থাৎ আমাকে সে গ্রহণ করেছে বন্ধু হিসেবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? তোর পায়ে কি হয়েছে? প্রবল লেজ নাড়ার সঙ্গে এইবার সে কুই কুই করলো, অর্থাৎ পায়ে কি সমস্যা সেটা বলল। কুকুরের ভাষা জানা নেই বলে বুঝতে পারলাম না। মনে হয় তার পায়ে কেউ গরম ভাতের মার ঢেলে দিয়েছে। গরম মার কিংবা গরম পানি কুকুরের গায়ে ফেলে আমরা বড় আনন্দ পাই। ব্যথা যন্ত্রণায় সে ছটফট করে। দেখি আমাদের বড়ই ভালো লাগে। মানুষ হিসেবে সমগ্র পশু জগতে আমরা শ্রেষ্ঠ, সেটা আবারও প্রমাণিত হয়। আমার ধারণা, নিম্ন শ্রেণীর পশু বলে আমরা যাদের আলাদা করছি, তাদের আলাদা করা ঠিক হচ্ছে না। মানুষ হিসেবে আমরা এমন কিছু এগিয়ে নেই। আমাদের বুদ্ধি বেশি বলে আমরা অহংকার করি। ওদের যে বুদ্ধি কম সেটা কে বলল? আমাদের লজিক আছে, ওদের নেই। এটাও কি নিতান্তই একটা বাজে কথা না? আমরা কি কখনো ওদের মাথার ভেতর ঢুকতে পেরেছি যে বলবো ওদের লজিক নেই? আমাদের ভাষা আছে, ওদের নেই। আরেকটি নিতান্তই হাস্যকর কথা, ওদের ভাষা অবশ্যই আছে। একটা কুকুর অন্য একটি কুকুরের সাথে নানান বিষয়ে কথাবার্তা বলে। আমরা যখন শুনি তখন মনে হয় শুধুই ঘেউ ঘেউ করছে। দুজন চাইনিজ কিংবা জাপানিজকে যখন কথা বলতে শুনি, তখন মনে হয় এরা কিছুই বলছে না, শুধু চ্যাং ব্যাং টাইপ শব্দ করছে। ওদের চ্যাং ব্যাং এর সঙ্গে ঘেউ ঘেউয়ের তফাৎটা কোথায়? পশুদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, চিন্তা শক্তি আছে। সব জেনেও এদের আমরা অস্বীকার করি শুধু নিজেদের স্বার্থে। অস্বীকার না করলে এদের হত্যা করে আমরা খেতে পারতাম না, আমাদের লজ্জা করত। খোঁড়া কুকুরটা আমার আগে আগে যাচ্ছে, মনে হয় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে।
হয়তো সে আগেও আমাকে এই অঞ্চলে আসতে দেখেছে। সে মনে করে রেখেছে। সে জানে আমি কোথায় যাব, তাই আগে আগে নিয়ে যাচ্ছে, নয়তো পেছনে পেছনে আসতো। পথে আরো কয়েকটা কুকুর পাওয়া গেল। তারা ঘেউ ঘেউ করে ওঠার আগেই আমার কুকুরটা ঘেউ ঘেউ করলো। হয়তো বলল, ঝামেলা করিস না, আমার চেনা লোক। তারাও ঝামেলা করলো না। মাথা উঁচু করে আমাকে দেখে আবার মাথা নিচু করে ফেললো। আমার কুকুরটা আমার দিকে তাকিয়ে নিচু সরে কয়েকবার ঘেউ ঘেউ করলো। এর অর্থ সম্ভবত রাত দুপুরে এভাবে হাঁটাহাঁটি করবে না। দেশের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। বড় আফসোস, সরকার আর বিরোধী দলে কবে যে মিটমাট হবে। আমি কুকুরের পেছনে পেছনে আসগর সাহেব যে গলিতে থাকেন সেই গলি বের করার চেষ্টা করছি। ব্যাপারটা জটিল। শাখা নদীর উপশাখা থাকে, সেই উপশাখা থেকেও শাখা বের হয়, যাকে বলা চলে উপশাখা। আসগর সাহেবের গলিও তেমনি উপগলি। ঢাকা শহরের সবচেয়ে সরু এবং সবচেয়ে দীর্ঘ গলি। শুধু যে দীর্ঘ গলি তা না, সবচেয়ে দীর্ঘ ডাস্টবিনও। গলির দুপাশের বাসিন্দারা তাদের যাবতীয় আবর্জনা কষ্ট করে দূরে নিয়ে ফেলে না, গলিতেই ঢেলে দেয়। ঢাকা মিউনিসিপ্যালিটি তাতে কিছু মনে করে না। সম্ভবত তাদের খাতায় গলিটির নাম নেই। নাম না থাকাটাও আশ্চর্যের কিছু না। মেয়েটার বয়স 13-14, কিংবা হয়তো আরো কম। বাচ্চা মেয়েরা হঠাৎ শাড়ি পরলে অন্য এক ধরনের সৌন্দর্য তাদের জড়িয়ে ধরে। এই মেয়েটির বেলায়ও তাই হয়েছে। মেয়েটি জলসত্রের মেয়েদের নিয়ম মতো আকাশি রঙের শাড়ি পরেছে। শাড়ি পরা মেয়েদের কখনো তুমি বলতে নেই। তবু আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, কেমন আছো মারিয়া? জি, ভালো আছি। তোমার হাতে লাল সবুজ চুড়ি নেই কেন? মারিয়া ঘাড় বাঁকিয়ে তাকালো, কিছু বলল না। আমি মেয়েটিকে চিনতে পারছি না, তাতে কিছু যায় আসে না। মারিয়া বলল, আপনি কি অসুস্থ? না, আপনাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আপনি তোমাকে চেনেন না। আমি কে জানতে চাচ্ছেন না কেন? তুমি কে? আমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে। ও আচ্ছা, আসাদুল্লাহ সাহেবকে তাও তো আপনি জানেন না? না, উনি কে? উনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি একবার 100 টাকা ধার দিয়েছিলেন, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। যেভাবে কথা বলছেন তাতে মনে হয় এখনো মনে পড়েনি। আপনি বাবাকে বলেছিলেন তার একটা চোখ পাথরের, এখন মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। আমরা কি এখন তার কাছে যাচ্ছি? তাকে ঋণমুক্ত করার পরিকল্পনা? না, তিনি দেশে নেই। বছরে মাত্র 3 মাস তিনি দেশে থাকেন। আপনার সঙ্গে দেখা হবার 2 মাস পরই তিনি চলে যান। এই 2 মাস আপনি তার সঙ্গে যোগাযোগ করেননি বলে তিনি খুব আপসেট ছিলেন। তিনি চলে যাবার আগে আপনার চেহারার নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছিলেন। আমাকে বলে গিয়েছিলেন, যদি আপনাকে আমি বের করতে পারি তাহলে দারুণ একটা উপহার পাবো। তারপর থেকে আমি পথে বের হলেই হলুদ পাঞ্জাবি পরা কাউকে দেখলেই জিজ্ঞেস করি, আপনার নাম কি হিমালয়? ভালো কথা, আপনি আসলেই হিমালয় তো? আমি হিমালয়। প্রমাণ দিতে পারেন? পারি। আপনার বাবা যে বইটা কিনেছিলেন তার নাম ইন্টারপ্রিটেশন অফ কনসায়েন্স। বাবা বলেছিলেন আপনি খুব অদ্ভুত মানুষ। আমার কাছে অবশ্যই তেমন কিছু মনে হচ্ছে না। আমরা যাচ্ছি কোথায়? গুলশানের দিকে যাচ্ছি। গাড়ির ভেতরে এসি দেয়া, শরীর শীতল হয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে। আমি প্রাণপণ চেষ্টা করছি জেগে থাকতে। ঘুম আনার জন্য মানুষ ভেড়ার পাল গোনে, ঘুম না আসার জন্য কিছু কি গোনার আছে? ভয়ঙ্কর কোনো প্রাণী গুনতে শুরু করলে ঘুম কেটে যাবার কথা। আমি মাকড়সা গুনতে শুরু করলাম। 1টা মাকড়সা, 2টা মাকড়সা, 3টা, 4টা, 5টা, সর্বনাশ! 5মটা আবার ব্ল্যাক উইডো মাকড়সা, কামড়ে সাক্ষাৎ মৃত্যু। এত গোনাগুনি করেও লাভ হলো না। মারিয়াদের বাড়িতে যখন পৌঁছলাম তখন আমি গভীর ঘুমে অচেতন। মারিয়া এবং তাদের ড্রাইভার দুজনে মিলে ডাকাডাকি করেও আমার ঘুম ভাঙাতে পারছে না।
মারিয়াদের পরিবারের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। মারিয়ার বয়স তখন 15। সেদিনই সে প্রথম শাড়ি পরে। শাড়ির রং বলেছে কি? ও হ্যাঁ, আগে একবার বলেছি। আচ্ছা, আবারও বলি। শাড়ির রং জলসত্রের মেয়েদের শাড়ির মতো আকাশী নীল। ঘুম ভেঙে দেখি চোখের সামনে হুলস্থুল ধরনের বাড়ি। প্রথম দর্শনে মনে হলো বাড়িতে আগুন ধরে গেছে। বুকে একটা ছোটখাটো ধাক্কার মতো লাগলো। পুরো বাড়ি বোগেনভেলিয়ার গাঢ় লাল রঙে ঢাকা। হঠাৎ ঘুম ভাঙায় ফুলের রঙকে আগুন বলে মনে হচ্ছিল। মারিয়া বলল, বাড়ির নাম মনে করে রাখুন, চিত্রলেখা। চিত্রলেখা হচ্ছে আকাশের একটা তারার নাম। আমি বললাম, ও আচ্ছা। আজ বাড়িতে কেউ নেই, মা গেছেন রাজশাহী। আমি আবারও বললাম, ও আচ্ছা। আপনি কি টাকাটা নিয়ে চলে যাবেন না একটু বসবেন? টাকা নিয়ে চলে যাব। বাড়ির ভেতরে ঢুকবেন না? না। তাহলে এখানে দাঁড়ান। আমি দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আগ্রহ করেই আমাকে এত দূর এনেছে, কিন্তু আমাকে বাড়িতে ঢোকানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। আমি তাতে তেমন অবাক হলাম না। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষই আমাকে বাড়িতে ঢোকাতে চায় না, দরজার ওপাশে রেখে আলাপ করে বিদায় করে দিতে চায়। রাস্তায় রাস্তায় দীর্ঘদিন হাঁটাহাঁটির ফলে আমার চেহারায় হয়তো রাস্তা ভাব চলে এসেছে। রাস্তা ভাবের লোকজনদের কেউ ঘরে ঢোকাতে চায় না। রাস্তা ভাবের লোক রাস্তাতেই ভালো। কবিতা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। আমি সম্ভবত রাস্তাতেই সুন্দর। হিমালয় সাহেব। আমি তাকালাম। বাড়ির ভেতর থেকে মারিয়া ইনস্টিমেটিক ক্যামেরা হাতে বের হয়েছে। বের হতে অনেক সময় নিয়েছে, কারণ সে শাড়ি বদলেছে। এখন পরেছে স্কার্ট। স্কার্ট পরায় একটা লাভ হয়েছে, মেয়েটা যে অসম্ভব রূপবতী তা পরিষ্কার হয়ে গেছে। শাড়িতে যেমন অপূর্ব লাগছিল, স্কার্টেও তেমন লাগছে। দীর্ঘ সময় গেটের বাইরে রোদে দাঁড়িয়ে থাকার কষ্ট মেয়েটাকে দেখে একটু যেন কমল। আপনি সূর্যকে সামনে রেখে একটু দাঁড়ান, মুখের উপর সানলাইট পড়ুক, আপনার ছবি তুলব। বাবাকে ছবির একটা কপি পাঠাতে হবে। ছবি দেখলে বাবা বুঝবেন যে আমি আসল লোকই পেয়েছিলাম। হাসবো? হ্যাঁ, হাসতে পারেন। দাঁত বের করে হাসবো না ঠোঁট টিপে? যেভাবে হাসতে ভালো লাগে সেভাবেই হাসুন। আর এই নিন টাকা। মারিয়া 100 টাকার দুটো নোট এগিয়ে দিল। দুটাই চকচকে নোট। বড় লোকদের সবই সুন্দর। আমি অল্প যে কজন দারুণ বড় লোক দেখেছি, তাদের কারো কাছেই কখনো ময়লা নোট দেখিনি। ময়লা নোটগুলি এরা কি ওয়াশিং মেশিনে ধুয়ে ইস্ত্রি করে ফেলে, নাকি ডাস্টবিনে ফেলে দেয়? আমি আপনার বাবাকে 100 টাকা দিয়েছিলাম। বাবা বলে দিয়েছেন যদি আপনার দেখা পাই তাহলে যেন 200 টাকা দেই। কারণ গ্রন্থ সাহেব বইয়ে গুরু নানক বলেছেন, দুগুণা দত্তার চৌগুণা জুজার। 2 গুণ নিলে 4 গুণ ফেরত দিতে হয়। বাবা সামনের মাসের 15 তারিখের পরে আসবেন। আপনি তখন এলে বাবা খুব খুশি হবেন, আর বাবার সঙ্গে কথা বললে আপনার নিজেরও ভালো লাগবে। আমার ভালো লাগবে সেটা কি করে বলছেন? অভিজ্ঞতা থেকে বলছি। বাবার সঙ্গে যে 5 মিনিট কথা বলে সে বারবার ফিরে আসে। ও আচ্ছা। ও আচ্ছা বলা কি আপনার মুদ্রা দোষ? একটু পর পর আপনি ও আচ্ছা বলছেন। কিছু বলার পাচ্ছি না বলে ও আচ্ছা বলছি। বাবার সঙ্গে দেখা করার জন্য আসবেন তো? আসবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নের জবাব আপনি জানেন না, সেই প্রশ্ন বাবার জন্য নিয়ে আসতে পারেন। আমার ধারণা আমার বাবা এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি সব প্রশ্নের জবাব জানেন। আমি যথাসম্ভব বিস্মিত হবার ভঙ্গি করে বললাম, ও আচ্ছা। মারিয়া বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির দারোয়ান গেট বন্ধ করে মোটা মোটা 2টা তালা লাগিয়ে দিয়ে জেলের সেন্ট্রির মতো তালা টেনে টেনে পরীক্ষা করতে লাগলো। আমি হাতের মুঠোয় 2টা চকচকে নোট নিয়ে চৈত্রের ভয়াবহ রোদে রাস্তায় নামলাম। মারিয়া একবারও বলল না, কোথায় যাবেন বলুন, গাড়ি আপনাকে পৌঁছে দেবে। বড়লোকদের ঠান্ডা গাড়ি মানুষের চরিত্র খারাপ করে দেয়। একবার চড়লে শুধু চড়তে ইচ্ছে করে।
আমি রাস্তায় হাঁটা মানুষ, অল্প কিছু সময় মারিয়াদের গাড়িতে চড়েছি, এতেই হেঁটে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। আসাদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হলো আষাঢ় মাসে। বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে ওদের বাড়িতে গিয়েছি। দারোয়ান কিছুতেই ঢুকতে দেবে না। ভাগ্যক্রমে মারিয়া এসে পড়ল। বড় লোকরা বোধ হয় কিছুতেই বিস্মিত হয় না। কাক ভেজা অবস্থায় আমাকে দেখেও একবারও জিজ্ঞেস করলো না ব্যাপার কি। সহজ ভঙ্গিতে সে আমাকে নিয়ে গেল তার বাবার কাছে। বিশাল একটা ঘরে ভদ্রলোক খালি গায়ে বিছানায় বসে আছেন, অনেকটা পদ্মাসনের ভঙ্গিতে বসা। তাঁর চোখ একটা খোলা বইয়ের দিকে। দেখেই বোঝা যায় ভদ্রলোক গভীর মনোযোগে বই পড়ছেন। আমরা দুজন যে ঢুকলাম তিনি বুঝতেও পারলেন না। মারিয়া বলল, বাবা একটু তাকাবে? ভদ্রলোক বললেন, হ্যাঁ তাকাবো। বলার পরেও তাকালেন না। যে পাতাটা পড়ছিলেন সে পাতাটা পড়া শেষ করে বই উল্টে দিয়ে তারপর তাকালেন। তাকিয়ে হেসে ফেললেন। আমি চমকে গেলাম। মানুষের হাসি এত সুন্দর হয়! তৎক্ষণাৎ মনে হলো, ভাগ্যিস মেয়ে হয়ে জন্মায়নি। মেয়ে হয়ে জন্মালে এই ঘর থেকে বের হওয়া অসম্ভব হতো। হিমালয় সাহেব না? জি। তুমি কেমন আছো? জি ভালো। বসো, খাটের উপর বসো। আমি কিন্তু স্যার ভিজে জবজবা। কোনো সমস্যা নেই, বসো। মাথা মুছবে? জি না স্যার, বৃষ্টির পানি আমি গায়ে শুকাই। তোয়ালে দিয়ে বৃষ্টির পানি মুছলে বৃষ্টির অপমান হয়। আমি খাটে বসলাম। ভদ্রলোক হাত বাড়িয়ে আমার কাঁধ স্পর্শ করলেন। তুমি কেমন আছো হিমালয়? জি ভালো। ওই দিন তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে এসেছিলাম, ধন্যবাদ পর্যন্ত দেইনি। আসলে মাথার মধ্যে সবসময় ছিল কখন বইটা পড়ব। জগতের চারপাশে তখন কি ঘটছিল তা আমার মাথায় ছিল না। ভালো কোনো বই হাতে পেলে আমার এরকম হয়। বইটা কি ভালো ছিল? আমি যতটা ভালো আশা করেছিলাম তার চেয়ে ভালো ছিল। এ জাতীয় বই লাইব্রেরিতে পাওয়া যায় না, পথে ঘাটে পাওয়া যায়। আমি একবার পুরানো খবরের কাগজ কিনে এরকম ফেরিয়ালার ঝুড়ি থেকে একটা বই জোগাড় করেছিলাম। বইটার নাম ডন অফ ইন্টেলিজেন্স। 1892-তে প্রকাশিত বই। অথর হচ্ছেন ম্যাক মাস্টার, রয়্যাল সোসাইটির ফেলো। চামড়া দিয়ে মানুষ বই বাঁধিয়ে রাখে। ওই বইটা ছিল সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। মারিয়া বলল, বইয়ের কচকচনে শুনতে ভালো লাগছে না বাবা, আমি যাচ্ছি। তোমাদের চা বা কফি কিছু লাগলে বলো, আমি পাঠিয়ে দেব। আসাদুল্লাহ সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমাদের চা দাও। আর শোনো হিমালয়, তুমি আমাদের সঙ্গে দুপুরে খাবে। তোমার কি আপত্তি আছে? জি না। তোমাকে কি এক সেট শুকনো কাপড় দেব? লাগবে না স্যার, শুকিয়ে যাবে। তোমাকে দেখে এত ভালো লাগছে কেন বুঝতে পারছি না। মারিয়া, তুই বলতো এই ছেলেটাকে দেখে আমার এত ভালো লাগছে কেন? তোমার ভালো লাগছে কারণ তুমি ধরে নিয়েছিলে ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হবে না, তাকে ধন্যবাদ দিতে পারবে না, সারা জীবন ঋণী হয়ে থাকবে। তুমি ঋণ শোধ করতে পেরেছো, এই জন্যই ভালো লাগছে। ভেরি গুড। যতই দিন যাচ্ছে তোর বুদ্ধি চক্র বৃদ্ধি হারে বাড়ছে। মারিয়া চা আনতে গেল। আমি আসাদুল্লাহ সাহেবকে বললাম, আপনাকে একটা প্রশ্ন করব। আমি আসলে আপনাকে দেখতে আসিনি, প্রশ্নটা করতে এসেছি। আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, কি প্রশ্ন? এই জীবজগতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী কি আছে যে আত্মহত্যা করতে পারে? আছে। লেমিং বলে এক ধরনের প্রাণী আছে, ইঁদুর গোত্রীয়। স্ত্রী লেমিংদের বছরে 2টা বাচ্চা হয়, কিন্তু অজ্ঞাত কারণে প্রতি 4 বছর পর পর 2টার বদলে এদের বাচ্চা হয় 10টা করে। তখন ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব। এরা তখন করে কি, দল বেঁধে সমুদ্রের দিকে হাঁটা শুরু করে। একসময় সমুদ্রে গিয়ে পড়ে, মিনিট 10 মনের আনন্দে সমুদ্রের পানিতে সাঁতরায়। তারপর সবাই দল বেঁধে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। ম্যাস সুইসাইড। বলেন কি? নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে ম্যাস সুইসাইডের ব্যাপারটা আছে। শিল মাছ করে, নীল তিমিরা করে, হাতি করে।
আবার এককভাবে আত্মহত্যার ব্যাপারও আছে। একক আত্মহত্যার ব্যাপারটা দেখা যায় প্রধানত কুকুরের মধ্যে। প্রভুর মৃত্যুতে শোকে অভিভূত হয়ে এরা খাওয়া দাওয়া বন্ধ করে আত্মহত্যা করে। পশুদের আত্মহত্যার ব্যাপারটা জানতে চাচ্ছ কেন? জানতে চাচ্ছি কারণ আপনার কন্যার ধারণা আপনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। সত্যি জানেন কিনা পরীক্ষা করলাম। আসাদুল্লাহ সাহেব আবারও হাসছেন। আমার আবারও মনে হলো, মানুষ এত সুন্দর করে হাসে কিভাবে? মারিয়ার এরকম ধারণা অবশ্যই আছে, যদিও তার মার ধারণা। আমি পৃথিবীর কোনো প্রশ্নেরই জবাব জানি না। ভালো কথা। হিমালয় নামটা ডাকার জন্য একটু বড় হয়ে গেছে। হিমু ডাকলে কি রাগ করবে? জি না। হিমু সাহেব। জি। ব্যাপারটা কি তোমাকে বলি। আমার হলো জাহাজের নাবিকের চাকরি। সিঙ্গাপুরের গোল্ডেন হেড শিপিং কর্পোরেশনের সঙ্গে আছি। মাসের পর মাস থাকতে হয় সমুদ্রে, প্রচুর অবসর। আমার আছে বই পড়ার নেশা, ক্রমাগত পড়ি। স্মৃতিশক্তি ভালো, যা পড়ি মনে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে চট করে জবাব দিতে পারি। এনসাইক্লোপিডিয়া হিউম্যানিকা? হা হা হা, তুমি তো মজা করে কথা বলো। মোটেই এনসাইক্লোপিডিয়া না। আমি হচ্ছি সেই ব্যক্তি যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত দুবার পড়েছে। এনসাইক্লোপিডিয়া মানুষ কেনে সাজিয়ে রাখার জন্য, পড়ার জন্য না। আমার হাতে ছিল প্রচুর সময়, সময়টা কাজে লাগিয়েছি, পড়েছি। পড়তে আপনার ভালো লাগে? শুধু ভালো লাগে না, অসাধারণ ভালো লাগে। প্রায় কি ভাবি জানো? প্রায় ভাবি মৃত্যুর পর আমাকে যদি বেহেশতে পাঠানো হয় তখন কি হবে। সেখানে কি লাইব্রেরি আছে? নানান ধর্মগ্রন্থ ঘেটে দেখেছি। স্বর্গে লাইব্রেরি আছে এরকম কথা কোনো ধর্মগ্রন্থে পাইনি। সুন্দরী হুরদের কথা আছে, খাদ্য পানীয়ের কথা আছে, ফলমূলের কথা আছে, বাট নো লাইব্রেরি। বেহেশতে আপনি নিজের ভুবন নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছানুসারে আপনার হাতের কাছেই থাকবে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির মতো প্রকাণ্ড লাইব্রেরি। আসাদুল্লাহ সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, নিজের বেহেশত নিজের মতো করা গেলে আমার বেহেশত কিরকম হবে তোমাকে বলি। সুন্দর একটা বিছানা থাকবে, বিছানায় বেশ কয়েকটা বালিশ, চারপাশে আলমিরা ভর্তি বই, একদম হাতের কাছে, যেন বিছানা থেকে না নেমেই বই নিতে পারি। কলিং বেল থাকবে, বেল টিপলেই চা আসবে। গান শোনার ব্যবস্থা থাকবে না? ভালো কথা মনে করেছো, অবশ্যই গান শোনার ব্যবস্থা থাকবে। সফট স্টেরিও মিউজিক সারাক্ষণ হবে। মিউজিক পছন্দ না হলে আপনি অন্য মিউজিক বাজা শুরু হবে। হাত দিয়ে বোতাম টিপে ক্যাসেট বদলাতে হবে না। সারাক্ষণ ঘরে বন্দি থাকতে ভালো লাগবে? বন্দি বলছো কেন? বই খোলা মানে নতুন একটা জগৎ খুলে দেয়া। তারপরেও আপনার হয়তো আকাশ দেখতে ইচ্ছে করবে। এটাও মন্দ বলনি। হ্যাঁ থাকবে, বিশাল একটা জানালা আমার ঘরে থাকবে, তবে জানালায় মোটা পর্দা দেয়া থাকবে। যখন আকাশ দেখতে ইচ্ছে করবে পর্দা সরিয়ে দেব। এই হবে আপনার বেহেশত? হ্যাঁ এই। আপনার স্ত্রী, আপনার কন্যা, এরা আপনার পাশে থাকবে না? থাকলে ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। ভালো করে ভেবে দেখুন, আপনার বেহেশতে কিছু বাদ পড়ে যায়নি তো? না, সব আছে। খুব প্রিয় কিছু হয়তো বাদ পড়ে গেল। আসাদুল্লাহ সাহেব ঈর্ষিত হয়ে বললেন, তুমি এমন ভাবে কথা বলছো যেন এক্ষুনি বেহেশতটা তৈরি হয়ে যাচ্ছে। আমি হাসলাম। আসাদুল্লাহ সাহেব ভুরু কুঁচকে বললেন, ও, একটা জিনিস বাদ পড়ে গেছে। ভালো একটা আয়না লাগবে, একসঙ্গে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এরকম একটা আয়না। আমার একটা মেইলি স্বভাব আছে, আয়নায় নিজেকে দেখতে আমার ভালো লাগে। সবারই আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। আসাদুল্লাহ সাহেব চুরুট ধরাতে ধরাতে বললেন, তুমি কি জানো আয়নায় মানুষ যে ছবিটা দেখে সেটা আসলে ভুল ছবি, উল্টো ছবি। আয়নায় ছবিটাকে বলে মিরর ইমেজ। আয়নায় নিজেকে দেখা যায় না, উল্টো মানুষ দেখা যায়। এমন একটা আয়না কি বানানো যায় না যেখানে মানুষ যেমন তেমনই দেখা যাবে? সেই চেষ্টা কেউ করেনি। আসাদুল্লাহ সাহেব হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়লেন।
ভুরু কুঁচকে ফেললেন। আমি বললাম, এত চিন্তিত হয়ে কি ভাবছেন? ভাবছি বেহেশতের পরিকল্পনায় কিছু বাদ পড়ে গেল কিনা। আসাদুল্লাহ সাহেব মৃত্যুর আগেই তার বেহেশত পেয়ে গেছেন। তাঁর 4টা গাড়ি থাকা সত্ত্বেও এক মে মাসে ঢাকা শহরে রিক্সা নিয়ে বের হলেন। গাড়িতে চললে আকাশ দেখা যায় না, রিক্সায় চললে আকাশ দেখতে দেখতে যাওয়া যায় বলেই রিক্সা নেয়া। আকাশ দেখতে দেখতে যাচ্ছিলেন, একটা টেম্পো এসে রিক্সাকে ধাক্কা দিল। এমন কিছু ভয়াবহ ধাক্কা না, তারপরেও তিনি রিক্সা থেকে পড়ে গেলেন। মেরুদণ্ডের হাড় ভেঙে গেল, পেরোপ্লাজিয়া হয়ে গেল, সুষুম্না কাণ্ড ক্ষতিগ্রস্ত হলো। তার বাকি জীবন কাটবে বিছানায় শুয়ে শুয়ে, ডাক্তাররা সেরকমই বলেছেন। আমি তাকে একদিন দেখতে গেলাম। যে ঘরে তিনি আছেন তার ঠিক মাঝখানে বড় একটা বিছানা, বিছানায় 5-6টা বালিশ, 3 পাশে আলমিরা ভর্তি বই, হাতের কাছে স্টেরিও সিস্টেম, বিছানার মাথার কাছে বড় জানালা, জানালায় ভেনিসিয়ান ব্লাইন্ড, সবই আছে, শুধু কোনো আয়না চোখে পড়ল না। আমাকে দেখেই আসাদুল্লাহ সাহেব হাসি মুখে বললেন, খবর কি হিমু সাহেব? আমি বললাম, জি ভালো। তোমার কাজ তো শুনি রাস্তায় হাঁটাহাঁটি করা, হাঁটাহাঁটি ঠিক মতো হচ্ছে? হচ্ছে। কি খাবে বলো, চা না কফি? একবার বেল টিপলে চা আসবে, 2বার বেল টিপলে কফি। খুব ভালো ব্যবস্থা। কফি খাবো। আসাদুল্লাহ সাহেব 2বার বেল টিপলেন, আবারও হাসলেন। তাঁর হাসি আগের মতোই সুন্দর। প্রকৃতি তাকে বিছানায় ফেলে দিয়েছে, কিন্তু সৌন্দর্য হরণ করেনি। সেদিন বরং হাসিটা আরো বেশি সুন্দর লাগলো। হিমু সাহেব। জি। জীবিত অবস্থাতেই আমি আমার কল্পনার বেহেশত পেয়ে গেছি। আমার কি উচিত না গড অলমাইটির প্রতি কৃতজ্ঞতায় অভিভূত হওয়া? ঠিক বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। কবিতা শুনবে? আপনি শোনাতে চাইলে শুনবো। আগে কবিতা ভালো লাগতো না, ইদানিং লাগছে। শোনো। আসাদুল্লাহ সাহেব কবিতা আবৃত্তি করলেন। ভদ্রলোকের সবকিছুই আগের মতো আছে, শুধু গলার স্বরে সামান্য পরিবর্তন হয়েছে। মনে হয় অনেক দূর থেকে কথা বলছেন। এখন বাতাস নেই, তবু শুধু বাতাসের শব্দ হয় বাতাসের মতো সময়ের। কোনো রৌদ্র নেই, তবু আছে। কোনো পাখি নেই, তবু রৌদ্রে সারাদিন হংসের আলোর কণ্ঠ রয়ে গেছে। বলো দেখি কার কবিতা? বলতে পারছি না, আমি কবিতা পড়ি না। কবিতা পড়ো না? জি না, আমি কিছুই পড়ি না। 2-একটা জটিল কবিতা মুখস্থ করে রাখি মানুষকে ভড়কে দেবার জন্য। আমার কবিতা প্রীতি বলতে এইটুকুই। কফি চলে এসেছে, গন্ধ থেকেই বোঝা যাচ্ছে খুব ভালো কফি। আমি কফি খাচ্ছি। আসাদুল্লাহ সাহেব উপর হয়ে শুয়ে আছেন, তার হাতে কফির কাপ। তিনি কফির কাপে চুমুক দিচ্ছেন না, তাকিয়ে আছেন জানালার দিকে। সেই জানালায় ভারী পর্দা, আকাশ দেখার উপায় নাই। আসাদুল্লাহ সাহেবের এখন হয়তো আকাশ দেখতে ইচ্ছে করে না। কেমন আছেন আসগর সাহেব? জি ভালো। কিরকম ভালো? আসগর সাহেব হাসলেন। তার হাসি দেখে মনে হলো না তিনি ভালো। মৃত্যুর ছায়া যাদের চোখে পড়ে তারা এক বিশেষ ধরনের হাসি হাসে। উনি সেই হাসি হাসছেন। আমি একবার ময়মনসিংহ সেন্ট্রাল জেলে এক ফাঁসির আসামি দেখতে গিয়েছিলাম। ফাঁসির আসামি কিভাবে হাসে সেটা আমার দেখার শখ। ফাঁসির আসামির নাম হোসেন মোল্লা। তাকে খুব স্বাভাবিক মনে হলো, শুধু যক্ষা রোগীর মতো জলজলে চোখ। সেই চোখও অস্থির, একবার এদিক যাচ্ছে একবার ওদিকে। বেচারা ফাঁসির দিন তারিখ জেলা সাহেব ঠিক করতে পারছেন না, কারণ বাংলাদেশে নাকি 2 ভাই আছে যারা বিভিন্ন জেলখানায় ফাঁসি দিয়ে বেড়ায়। তারা ডেট দিতে পারছে না। দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে আমি যেদিন গিয়েছি সেদিনই 2 ভাই চলে এসেছে। পরদিন ভোরে হোসেন মোল্লার সময় ধার্য হয়েছে। হোসেন মোল্লা আমাকে শান্ত গলায় বলল, ভাই সাহেব এখনো হাতে মেলা সময়। এই ধরেন আইস সারাদিন পইরা আছে, তারপরে আছে গোটা একটা রাইত। ঘটনা ঘটনের এখনো মেলা দেরি।
বলেই হোসেন হাসল। সেই হাসি দেখে আমার সারা গায়ে কাটা দিল। প্রেতের হাসি। আসগর সাহেবের হাসি দেখেও গায়ে কাটা দিল। কি ভয়ঙ্কর হাসি! আমি বললাম, ভাই আপনার কি হয়েছে? ডাক্তার বলছে কি? আলসার। সারা জীবন অনিয়ম করেছি, খাওয়া দাওয়া সময় মতো হয় নাই, সেখান থেকে আলসার। পেটে রোলারের গুতাও তো খেয়েছিলেন। রোলারের গোতা না খেলেও যা হবার হতো, সব কপালের লিখন, তাই না হিমু ভাই? তা তো বটেই। দূরে বসে চিকন কলমে একজন কপাল ভর্তি লেখা লেখেন, সে লেখার উপরে জীবন চলে। মাঝে মাঝে ওনার কলমের কালি শেষ হয়ে যায়, তখন কিছু লেখেন না, মুখে বলে দেন, যা বেটা নিজের মতো চড়ে খা। এই বলে নতুন কলম নিয়ে অন্য একজনের কপাল লিখতে বসেন। বড়ই রহস্য এই দুনিয়া। রহস্য তো বটেই। এখন বলুন, আপনার চিকিৎসার কি হচ্ছে? অপারেশন হবার কথা হচ্ছে না কেন? দেশে এমন সমস্যা, ডাক্তাররা ঠিকমতো আসতে পারেন না। অল্প সময়ের জন্য অপারেশন থিয়েটার খোলে, আমার চেয়েও যারা সিরিয়াস তাদের অপারেশন হয়। ও আচ্ছা। মৃত্যু নিয়ে আমার কোনো ভয় ভীতি নাই হিমু ভাই। আমি আবারও বললাম, ও আচ্ছা। ভালো মতো মরতে পারাও একটা আনন্দের ব্যাপার। আপনি শিগগিরই মারা যাচ্ছেন? জি। মরে গেলে 7,000 টাকাটার কি হবে? ওই লোক যে কোনোদিন চলে আসতে পারে। ও আসবে না। বুঝলেন কি করে আসবে না? তার সঙ্গে আমার কথা হয়েছে। তার সঙ্গে কথা হয়েছে মানে? সে কি হাসপাতালে এসেছিল? জি। আসগর ভাই, ব্যাপারটা ভালো মতো বুঝিয়ে বলুন তো, আমি ঠিক মতো বুঝতে পারছি না। আসগর সাহেব মৃদু গলায় কথা বলতে শুরু করলেন। বোঝা যাচ্ছে যা বলছেন খুব আগ্রহ নিয়ে বলছেন। বুঝলেন হিমু ভাই, প্রচন্ড ব্যথার জন্য রাতে ঘুমাতে পারি না। গত রাতে ডাক্তার সাহেব একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাত 3টার দিকে ঘুমটা ভেঙে গেল। দেখি খুব পানির পিপাসা। হাতের কাছে টেবিলের উপর একটা পানির জগ আছে, জগে পানি নাই। জেগে আছি, নার্সদের কেউ এদিকে আসলে পানির কথা বলবো, কেউ আসছে না। হঠাৎ কে যেন দুবার কাশলো। আমার টেবিল উত্তর দিকে, কাশিটা আসলো দক্ষিণ দিক থেকে। মাথা ঘুরিয়ে হতভম্ব হয়ে গেলাম। দেখি মনসুর। মনসুরকে, যে আমাকে 7,001 টাকা দিয়ে গিয়েছিল সে। ও আচ্ছা। আমি গেলাম রেগে। এই লোকটা আমাকে কি যন্ত্রণায় ফেলেছে ভেবে দেখুন দেখি। আমি বললাম, তোমার ব্যাপারটা কি? কোথায় ছিলে তুমি? তুমি কি জানো তুমি আমায় কি যন্ত্রণায় ফেলেছ? মনসুর চুপ করে রইল, মাথাও তোলে না। আমি বললাম, কথা বলো না কেন? শেষে সে বলল, ভাইজান আমি আসবো কেমনে? আমার মৃত্যু হয়েছে। আপনি যেমন মনোকষ্টে আছেন, আমিও মনোকষ্টে আছি। এত কষ্টের টাকা পরিবারে পাঠাইতে পারি নাই। আমি বললাম, তুমি ঠিকানা বলো, আমি পাঠিয়ে দেব। টাকার পরিমাণ আরো বেড়েছে। পোস্ট অফিসের পাস বইয়ে টাকা রেখে দিয়েছিলাম, বেড়ে ডবলের বেশি হবার কথা। আমি খোঁজ নেই নাই, তুমি ঠিকানাটা বলো। মনসুর আবার মাথা নিচু করে ফেলল। আমি বললাম, কথা বলো, চুপ করে আছো কেন? মনসুর বলল, ঠিকানা মনে নাই স্যার, পরিবারের নামও মনে নাই, বলেই কান্না শুরু করলো। তখন একজন নার্স ঢুকলো। তাকিয়ে দেখি মনসুর নাই। আমি নার্সকে বললাম, সিস্টার পানি খাবো। তিনি আমাকে পানি খাইয়ে চলে গেলেন। আমি সারা রাত জেগে থাকলাম মনসুরের জন্য। তার আর দেখা পেলাম না। এই হচ্ছে হিমু ভাই ঘটনা। এটা কোনো ঘটনা না, এটা স্বপ্ন। স্বপ্ন দেখেছেন? জি না ভাই, স্বপ্ন না, স্পষ্ট চোখের সামনে দেখা। মনসুর আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন হয় নাই। আসগর ভাই, মনসুর মরে ভূত হয়ে আপনার কাছে ছুটে এসেছে? আপনার কথা তার মনে আছে, অথচ পরিবারের নাম ঠিকানা ভুলে গেছে? এটা কি হয়? হয় না। এই ধরনের ঘটনা স্বপ্নে ঘটে। আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছে, আপনি তার মধ্যে স্বপ্নের মতো দেখেছেন।
স্বপ্ন না হিমু ভাই। আচ্ছা ঠিক আছে, যান, স্বপ্ন না। আমার মৃত্যুর পর আপনাকে কয়েকটা কাজ করতে হবে হিমু ভাই। যা বলবেন করব। কাজগুলো কি বলবো? আপনি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে মারা যাচ্ছেন না? কিছু সময় তো হাতে আছে। কি করে বলবো ভাই সাহেব, হায়াত মৌত তো আমাদের হাতে না। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে মৃত্যু আপনার নিজের হাতে। শুনুন আসগর সাহেব, আপনাকে এখন মরলে চলবে না। আমাকে একটা চিঠি লিখে দিতে হবে। আপনার মুক্তার মতো হাতের লেখায় আপনি আমার হয়ে একটা চিঠি লিখবেন। কাকে লিখব? একটা মেয়েকে লিখবেন। তার নাম মারিয়া। খুব দামি কাগজে খুব সুন্দর কালিতে চিঠিটা লিখতে হবে। অবশ্যই লিখবো হিমু ভাই, আনন্দের সঙ্গে লিখব। সমস্যা হলো কি জানেন, অসহযোগের জন্য দোকানপাট সব বন্ধ। দামি কাগজ যে কিনবো সেই উপায় নেই। কাজেই অসহযোগ না কাটা পর্যন্ত যেভাবেই হোক আপনাকে বেঁচে থাকতে হবে, এটা মনে রাখবেন। আমাকে যদি চিঠিটা লিখে না দিয়ে যান তাহলে আমার একটা আফসোস থাকবে। আপনার চিঠি আমি অবশ্যই লিখে দেবো হিমু ভাই। তাহলে আজ উঠি, আর একটু বসেন। অসুস্থ মানুষের পাশে বসে থাকতে ভালো লাগে না। আসগর সাহেব নিচু গলায় বললেন, আমার শরীরটা অসুস্থ, কিন্তু হিমু ভাই মনটা সুস্থ। আমার মনে কোনো রোগ নাই। আমি চমকে তাকালাম। মৃত্যু লক্ষণ বলে একটা ব্যাপার আছে। মৃত্যুর আগে আগে এইসব লক্ষণ প্রকাশ পায়। মানুষ হঠাৎ করেই উচ্চ স্তরের দার্শনিক কথাবার্তা বলতে শুরু করে। তাদের চোখের জ্যোতি নিভে যায়, চোখে কোনো প্রাণ থাকে না। শরীরের যে অংশ সবার আগে মারা যায় তার নাম চোখ। হিমু ভাই। জি। ডাক চলাচল কি আছে? কিছুই চলছে না, ডাক চলবে কিভাবে? আমার আত্মীয় স্বজনদের একটু খবর দেয়া দরকার। ওদের দেখার জন্য যে মনটা ব্যস্ত তা না, অসুস্থ ছিলাম, এই খবরটা তারা না পেলে মনে কষ্ট পাবে। ডাক চলাচল শুরু হলেই খবর দিয়ে দেব। মানুষ খুব কষ্ট করছে, তাই না হিমু ভাই? বড় বড় নেতারা যদি ভুল করেন তাহলে সাধারণ মানুষ তো কষ্ট করবেই। আমরা যারা ছোট মানুষ আছি হিমু ভাই, আমরাও ভুল করি। মানুষের জন্মই হয়েছে ভুল করার জন্য। তবে হিমু ভাই, ছোট মানুষের ভুল ছোট ছোট, তাতে তার নিজের ক্ষতি, আর কারোর ক্ষতি হয় না। বড় মানুষের ভুলগুলোও বড় বড়, তাদের ভুলে সবার ক্ষতি হয়। আমরা ছোট মানুষরা নিজেদের মঙ্গল চাই, বড় মানুষরাও তাদের মঙ্গল চান। কিন্তু হিমু ভাই, তারা ভুলে যান যেহেতু তারা বড়, সেহেতু তাদের নিজেদের মঙ্গল দেখলে হবে না, তাদের দেখতে হবে সবার মঙ্গল। ঠিক বলেছি? ঠিক বলেছেন। আমাকে এই সব ঠিক কথা বলে লাভ কি? যাদের বলা দরকার তাদের বললে তো তারা শুনবেন না। একটা কি ব্যবস্থা করা যায় হিমু ভাই? আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে দুটো কথা বলবো, শেখ হাসিনার সঙ্গে দুটো কথা বলবো। এরশাদ সাহেবের সঙ্গে তো কথা বলা যাবে না, উনি জেলে। কারোর সঙ্গেই কথা বলা যাবে না, নেতারা সবাই আসলে জেলে। নিজেদের তৈরি জেলখানায় তারা আটকে পড়ে আছেন। সেই জেলখানায় পাহারা দিচ্ছে তাদেরই প্রিয় লোকজন। তারা তা জানেন না। তারা মনে করেন তারা স্বাধীন, মুক্ত, বিহঙ্গ। আসগর সাহেব। জি হিমু ভাই। উচ্চ স্তরের চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, আপনি ঘুমাবার চেষ্টা করেন। জি আচ্ছা, আপনাকে একটা কথা বলবো হিমু ভাই, যদি মনে কিছু না করেন। জি না, মনে কিছু করব না। আপনি যে চিঠিটা আমাকে দিয়ে লেখাবেন, সেই চিঠির কাগজটা আমি কিনবো। সেটা হলে তো খুবই ভালো হয়। আমার হাত একেবারে খালি। বাংলাদেশের সবচেয়ে দামি কাগজটা আমি আপনার জন্য কিনবো হিমু ভাই। শুধু কাগজ কিনলে তো হবে না, কলমও লাগবে, কালিও লাগবে। সবচেয়ে দামি কাগজে 2 টাকা দামের বল পয়েন্টে লিখবেন তা তো হয় না। দামি কাগজে লেখার জন্য লাগে দামি কলম। খুবই খাঁটি কথা বলেছেন হিমু ভাই, কলম আর কালিও আমি কিনবো। আমি যে আপনাকে কি পছন্দ করি আপনি জানেন না হিমু ভাই। জানবো না কেন, জানি। ভালোবাসা মুখ ফুটে বলতে হয় না, ভালোবাসা টের পাওয়া যায়। আর যাই আসগর সাহেব, দেশ স্বাভাবিক হোক,
দোকানপাট খুলুক, আপনাকে সঙ্গে নিয়ে কাগজ কলম কিনে আনবো। অবশ্যই অবশ্যই। আর ইতিমধ্যে যদি মনসুর এসে আপনাকে বিরক্ত করে, তাহলে কোষে ধমক লাগাবেন। মানুষ হয়ে ভূতদের হাঙ্কি পাঙ্কি সহ্য করা কোনো কাজের কথা না। আজ হরতালের কতদিন চলছে? মনে হচ্ছে সবাই দিন তারিখের হিসাব রাখা ভুলে গেছে। নগরীর জন্ডিস হয়েছে, নগরী পড়ে আছি ঝিম মেরে। এই রোগের চিকিৎসা নেই, বিশ্রামই একমাত্র চিকিৎসা। নগরী বিশ্রাম নিচ্ছে। আগের হরতালগুলিতে মোটামুটি আনন্দ ছিল। লোকজন ভিডিও ক্যাসেটের দোকান থেকে ক্যাসেট নিয়ে যেত। স্বামীরা দুপুরে স্ত্রীদের সাথে ঘুমানোর সুযোগ পেত। স্ত্রীরা আঁতকে উঠে বলতো, এ কি, দিনে দুপুরে দরজা লাগাচ্ছ কেন? বাড়ি ভর্তি ছেলে মেয়ে। স্বামী উদাস গলায় বলতো, আজ হরতাল না। এখনকার অবস্থা সেরকম না, এখন অন্যরকম পরিবেশ। জন্ডিসে আক্রান্ত নগরী রোগ সামলে গা ঝাড়া দিয়ে উঠতে পারবে তো? এটাই সবার জিজ্ঞাসা। নাকি নগরীর মৃত্যু হবে? মানুষের মতো নগরীরও মৃত্যু হয়। আমি হাঁটছি, আমার পাশে পাশে হাঁটছে বাদল। আমি বললাম, দীর্ঘ হরতালের কিছু কিছু উপকারিতা আছে, বলো তো কি কি? রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না। গুড, হয়েছে। আর কি? পলিউশন কমেছে, গাড়ির ধোঁয়া, কার্বন মনোক্সাইড কিচ্ছু নেই। ভেরি গুড। লোকজন বেশি হাঁটাহাঁটি করছে, তাদের স্বাস্থ্য ভালো হচ্ছে, ডায়াবেটিস রোগীর সংখ্যা কমছে। হয়েছে। আর কি? আরবদের কাছ থেকে আমাদের পেট্রোল কিনতে হচ্ছে না, কিছু ফরেন কারেন্সি বেঁচে যাচ্ছে। আমরা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারছি, পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে। পলিটিক্স নিয়ে সবাই আলোচনা করছি, আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, দেশ নিয়ে সবাই ভাবছি। আর কিছু আছে? আর তো কিছু মনে পড়ছে না। আরো অনেক আছে, ভেবে ভেবে সব পয়েন্ট বের করো, তারপর একটা লিফলেট ছাড়বো। তাতে লাভ কি? আছে, লাভ আছে। তোমার ভাবভঙ্গি আমি কিছুই বুঝি না। তুমি কোন দলের লোক বলো তো? আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ যখন খারাপ কিছু করে তখন আমি আওয়ামী লীগকে সমর্থন করি, আর বিএনপি যখন খারাপ কিছু করে তখন বিএনপি সমর্থক। এর মানে কি? ভালো কাজের সমর্থন সবসময় থাকে, খারাপ কাজগুলির সমর্থনের লোক পাওয়া যায় না। আমি সেই লোক। খারাপ কাজের জন্যও সমর্থন লাগে, কারণ সব খারাপের মধ্যেও কিছু মঙ্গল থাকে। আমরা যাচ্ছি কোথায় হিমুদা? একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কে? মারিয়া? তার নাম জয়গুণ। জয়গুণ কে? তুই চিনবি না, খারাপ ধরনের মেয়ে। ও আচ্ছা। বাদল চমকালো না বা বিস্মিত হলো না। সে আমার আদর্শ ভক্ত। দলপতির কোনো সিদ্ধান্তের বিষয়ে কিচ্ছু বলবে না, বিস্মিত হবে না, চমকাবে না, অন্ধের মতো অনুসরণ করবে। একদল মানুষ কি শুধু অনুসরণ করার জন্যই জন্মায়? প্রথমে 3টা টোকা, তারপর একটা, তারপর আবার 3টা। এরকম করতে থাকলে জয়গুণ নামের অতি রূপবতী এক তরুণীর এসে দরজা খুলে দেবার কথা, যার শাড়ি থাকবে এলোমেলো, যার ব্লাউজের 2টা বোতাম নেই। বেশ কয়েকবার মোর্স কোডের ভঙ্গিতে 3-1-3-1 শব্দ করার পর দরজা সামান্য খুলল। সামান্য ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না দরজা কে খুলেছে। কানা কুদ্দুস বলে দিয়েছিল দরজা খুলবে জয়গুণ। সেই ভরসাতে আন্দাজের উপর বললাম, কেমন আছো জয়গুণ? ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, আপনি কে? আমার নাম হিমু। দরজা খুলে গেল। আমার সামনে জয়গুণ দাঁড়িয়ে আছে। তার শাড়ি মোটেও এলোমেলো নয়, তার ব্লাউজের বোতামও ঠিক আছে। খুব রূপবতী মেয়ে দেখবো বলে এসেছিলাম, দুধে আলতা রঙের একজনকে দেখছি। তাকে রূপবতী বলার কোনো কারণ নেই। দাঁত উঁচু, যথেষ্ট মোটা, থপ থপ করে হাঁটছে। এক একজনের সৌন্দর্য এক এক রকম। কুদ্দুসের কাছে জয়গুণ হলো হেলেন অফ ট্রয়। জয়গুণ মধুর গলায় বলল, ও আল্লাহ, ভিতরে আসেন।
আমি সঙ্গে করে আমার এক ফুফাতো ভাইকে নিয়ে এসেছি। ওর নাম বাদল। অবশ্যই আনবেন ছোট ভাই, আসো। জয়গুণ হাত ধরে বাদলকে ভেতরে নিয়ে গেল। বাদল সংকুচিত হয়ে রইল। আমি বেশ আগ্রহ নিয়ে জয়গুণের ঘর দেখছি। সাজানো গোছানো ঘর, রঙিন টিভি আছে, ভিসিআর আছে। এই মুহূর্তে ভিসিআর হিন্দি ছবি চলছে। জয়গুণ লজ্জিত ভঙ্গিতে বলল, সময় কাটে না, এই জন্য রোজ 3টা-4টা করে ছবি দেখি। আপনারা আরাম কইরা বসেন, এসি ছাড়ি। এসি আছে? জি আছে। ঠান্ডা বাতাসে শরীরে বাত হয়, এই জন্য এসি ছাড়ি না, ফ্যান দিয়া কাম সারি। আমাদের জন্য এসি ছাড়বে? এতে তোমার আবার বাত হবে না তো? কি যে কোন হিমু ভাইজান, অল্প সময় আর কি বাত হইব? অল্প সময় তো না, আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। এসেছি যখন ঠান্ডা ঠান্ডা ভিসিআরে একটা ছবি দেখে যাই। অনেক দিন হিন্দি ছবি দেখা হয় না। তোমার অসুবিধা হবে? কি যে কোন ভাইজান, আপনি সারাদিন থাকলেও অসুবিধা নাই। তুমি একা থাকো? হ, একাই থাকি। রান্না বান্না কে করে? কেউ করে না, হোটেল থেকে খাওয়ান আসে। কাজ কামের লোক রাখুন আমার পোষায় না, খালি ভ্যান ভ্যান করে। আমার হোটেলের সাথে কন্টাক্ট। ভালো ব্যবস্থা তো। কফি খাইবেন? কফি বানানোর জিনিস আছে। হ্যাঁ, কফি খাওয়া যায়। জয়গুণ অতি ব্যস্ততার সঙ্গে কফি আনতে গেল। আমি জয়গুণের বিছানায় পা তুলে উঠে বসতে বসতে বললাম, বাদল আয়, কোলবালিশে হেলান দিয়ে আরাম করে বস, একটা হিন্দি ছবি দেখি। 2 দিন পর গায়ে কেরোসিন ঢেলে মরে যাবি, হিন্দি ছবি দেখে মনটা ঠিকঠাক কর। তুমি কি সত্যি সত্যি ছবি দেখবে? অবশ্যই। এই মেয়েটাকে তুমি চেনো কিভাবে? আমি চিনি না, কানা কুদ্দুস চেনে। কানা কুদ্দুসকে? ভয়াবহ খুনি, মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না, মশা মারার মতোই সহজ। এই ভদ্র মহিলা কি ওনার স্ত্রী? প্রায় সেরকমই। জয়গুণ হচ্ছে কানা কুদ্দুসের বনলতা সেন। ভদ্র মহিলা কি সুন্দর দেখেছো হিমুদা? সুন্দর? আমি এত সুন্দর মেয়ে জীবনে দেখিনি। তাই নাকি? হ্যাঁ, যতই দেখছি ততই অবাক হচ্ছি। তোর মনে হচ্ছে না দাঁতগুলো বেশি উঁচু? তোমার দাঁতের দিকে তাকাবার দরকার কি? তাও তো বটে, দাঁতের দিকে তাকাবো কেন? হাতি হলে দাঁতের দিকে তাকানোর একটা ব্যাপার চলে আসতো। গজদন্ত বিরাট ব্যাপার, মানবদন্ত তেমন কোনো ব্যাপার না। মানবদন্তের জন্ম হয় ডেন্টিস্টের তুলে ফেলার জন্য। তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকার আছে? না, দরকার নেই। জয়গুণ মগে করে কফি নিয়ে এসেছে। এক এক মগে এক এক পোয়া করে চিনি দিয়ে বাঁধানো ঘন এক সিরাপ জাতীয় বস্তু। আমি মুখে দিয়ে বললাম, অপূর্ব। আমি যা করি বাদলও তাই করে, কাজেই বাদলও চোখ বড় বড় করে বলল, অপূর্ব। জয়গুণের সুন্দর মুখ আনন্দে ভরে গেল। সে বলল, ছবি দেখবেন ভাইজান? হ্যাঁ দেখবো, ভালো একটা কিছু দাও। পুরনো ছবি দেখবেন? দিদার আছে, দিলীপ কুমারের ছবি। দিলীপ কুমারের ছবি দেখা যেতে পারে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালোর কোনো অসুবিধা নেই। তারপর জয়গুণ, কুদ্দুসের কোনো খবর জানো? জি না, মেলা দিন কোন খোঁজ নাই। বুঝছেন ভাইজান, মানুষটার জন্য অত অস্থির থাকি, হ্যাঁ বুঝে না কোন দিন কোন বিপদে পড়ে। বিপদের কি কোনো মা বাপ আছে? সব কিছুর মা বাপ আছে, বিপদের মা বাপ নাই। তারে কে বুঝাইবে কোন? আপনারে খুব মানে, যখন আসে তখনই আপনার কথা কয়। ভাইজান বলো, আপনি তার জন্য একটু দোয়া করবেন ভাইজান। আমার দোয়াতে কোনো লাভ হবে না জয়গুণ। সে ভয়ঙ্কর সব পাপ করে বেড়াচ্ছে, সেই পাপের শাস্তি তো হবেই। মৃত্যুর পরে আল্লাহ পাক শাস্তি দিলে দিব, এই দুনিয়ায় শাস্তি হইব, এটা কেমন বিচার? এটা হচ্ছে জনতার বিচার।
আল্লাহ পাক কিছু কিছু শাস্তি জনতাকে দিয়ে দেবার ব্যবস্থা করেন। মানুষ ভুল করে, জনতা ভুল করে না। জয়গুণ ছবি চালিয়ে দিয়েছে, তার চোখ ভর্তি পানি। কানাকুদ্দিসের মতো একটি ভয়াবহ পাপের জন্য জয়গুণের মতো একটি রূপবতী মেয়ে চোখের পানি ফেলছে। কোনো মানে হয়? হয় নিশ্চয়ই। সেই মানে বোঝার ক্ষমতা আমাদের নেই। ছবি চলছে, আমি, বাদল এবং জয়গুণ ছবি দেখছি। জয়গুণ ছবি দেখছে গভীর আনন্দ ও বিস্ময় নিয়ে। আশ্চর্য, বাদলও তাই করছে। শামসাদ বেগমের কিন্নর কণ্ঠের গান শুরু হলো, বচপন কে দিন ভুলানা দেনা। বাদলের চোখে পানি। দুদিন পরে গায়ে আগুন লেগে যাওয়ার মরার কথা সে ছবি দেখে ফুঁপিয়ে কাঁদছে। কোনো মানে হয়? বাদল, জি? তোর গায়ে কেরোসিন ঢালার ব্যাপারটা মনে হয় তাড়াতাড়ি সেরে ফেলা দরকার, আর দেরি করা যায় না। কেন? দেশ ঠিক হয়ে যাচ্ছে, সব স্বাভাবিক হয়ে যাচ্ছে, যা করার তার আগেই করতে হবে। দেশ ঠিক হয়ে যাচ্ছে কে বলল? মাঝে মাঝে আমি ভবিষ্যৎ দেখতে পাই। বাদল কিছু বলল না, আমার কথা সে শুনতে পায়নি। তার সমস্ত ইন্দ্রিয় এখন দিলীপ কুমারের কর্মকাণ্ডে নিবেদিত। আমি বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। ঘুম ঘুম পাচ্ছে। খানিকক্ষণ ঘুমিয়ে নেওয়া যেতে পারে। হিন্দি আমি বুঝি না, ছবির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। বাদল এবং জয়গুণের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ছবি দেখার জন্য হলেও হিন্দি শেখার দরকার ছিল। আমি শুনেছি হিন্দি খুব নাকি মিষ্টি ভাষা। আমার মনে হয় না। লেডিস টয়লেটের হিন্দি হচ্ছে দেবীও কি হাগুন কুঠি, অর্থাৎ দেবীদের হাগাঘর। যে ভাষায় মেয়েদের বাথরুমের এত কুৎসিত নাম, সেই ভাষা মিষ্টি হবার কোনো কারণ নেই। আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম।